আমি আমার ছোট বোনের সদ্যজাত সন্তানকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে এমন একটি দৃশ্য দেখলাম যা আমার পুরো জীবনটাকে মুহূর্তের মধ্যে বদলে দিল। আমার বোনকে দেখলাম আমার স্বামী মিস্টার ইয়াসিনের সঙ্গে এমন এক অন্তরঙ্গ মুহূর্তে যা কোনো স্ত্রী কখনো নিজের চোখে দেখতে চাইবে না। মেহরিন আমার চোখের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, আমাদের ছেলের নাম হবে আরহাম। সে তার বাবার নামই বহন করবে, আর তুমি আপাতত বাড়ির কিস্তির টাকা দিয়ে যেতে থাকো। আমরা যখন সেখানে গিয়ে উঠবো তখন তোমাকে জানিয়ে দিব। আমি কোনো তর্ক করলাম না, আমি কাঁদলামও না। আমি শুধু নীরবে হাসপাতাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসলাম। তারপর তাদের জন্য আমার জীবনের শেষ উপহারটি প্রস্তুত করার সিদ্ধান্ত নিলাম। হাসপাতালের কক্ষের দরজা ধীরে ধীরে খুলে গেল। হাতে সাদা ফুলের একটি তোড়া নিয়ে আমি ভেতরে ঢুকলাম। ভেবেছিলাম আমার বোনকে তার নবজাতক সন্তানকে কুলে নিয়ে হাসি মুখে দেখতে পাবো, কিন্তু ঘরে ঢুকে প্রথম যে মানুষটিকে দেখলাম সে ছিল আমার স্বামী মিস্টার ইয়াসিন। সে হাসপাতালের শয্যার পাশে ঝুঁকিয়ে দাঁড়িয়ে মেহেরিনের কপালে স্নেহ ভরে চুমু খাচ্ছিল। মেহরিন তার কোলে শিশুটিকে নিয়ে শান্তভাবে বসেছিল। আমাকে দেখে তাদের কারো মনে কোনো ভয় ফুটে উঠল না। কেউ বিচলিতও হলো না, কেউ তাড়াহুড়া করে আমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো না, কেউ বলল না যে আমি ভুল বুঝেছি। বরং মেহরিন এমনভাবে আমার দিকে তাকিয়ে হাসলো যেন সে অনেক আগে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। তার সেই হাসির মধ্যে ছিল জয়ের আনন্দ, অহংকার আর নির্মম নিষ্ঠুরতা। সে শান্ত কণ্ঠে বলল, আমরা ওর নাম রেখেছি আরহাম, সে আমাদের ছেলে। কথাটি বলেই সে একবার আমার দামি হ্যান্ডব্যাগের দিকে তাকালো, তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, শেফালি, তুমি শুধু বাড়ির কিস্তি দিয়ে যাও। আমি আর ইয়াসিন যখন সেখানে উঠতে প্রস্তুত হব তখন তোমাকে জানিয়ে দেব। ঘরের ভেতর মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। আমার মা রহিমা বেগম ঠিক আমার পেছনে দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল ফল ভর্তি একটি ঝুড়ি, কিন্তু তার মুখের বিস্ময়ের কোনো ছাপ ছিল না। আমার বাবা আব্দুল করিম দরজার বাহিরে দাঁড়িয়েছিলেন। তিনি একবার আমার চোখের দিকে তাকালেন না। ঠিক তখনই আমি সব বুঝে গেলাম। তারা সবাই সত্যটা আগে থেকেই জানতো, শুধু আমিই জানতাম না। আমার বুকের ভেতর হৃদয় স্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল সবাই শুনতে পাচ্ছে। শুধু আমার হাত কাঁপেনি। আমি ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে সাদা ফুলের তোড়াটি রেখে দিলাম। তারপর শুধু একটি কথাই বললাম, অভিনন্দন। একটি মাত্র শব্দ, এর থেকে বেশি আর কিছুই বললাম না। তারা ভেবেছিল সেই হাসপাতালের কক্ষে তারা আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা ধারণা করেছিল আমি চিৎকার করব, কান্নায় ভেঙে পড়ব, সবার সামনে অপমানিত হব অথবা উত্তর চাইব। কিন্তু তারা জানতো না, ঠিক 16 দিন পরে তারা যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে উপস্থিত প্রতিটি অতিথির হাতে আমি এমন একটি নথি তুলে দেব যা তাদের মুখের সব হাসি মুহূর্তের মধ্যে মুছে দেবে। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় 20 মিনিট পর আমি একা গাড়ির ভেতরে বসেছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল কবজিতে থাকা সোনার বালা জোড়ার দিকে। 8 বছর আগে আমার দাদি হাজেরা খাতুন এটি আমাকে উপহার দিয়েছিলেন। এতদিন আমি ভেবেছিলাম এটি শুধু আমাদের পরিবারের একটি স্মৃতিচিহ্ন, কিন্তু সেদিন প্রথমবারের মতো মনে হলো এটি শুধু একটি অলংকার নয়, এটি ছিল একটি সতর্কবার্তা, একটি সুরক্ষা। আমাকে বিপদের সময় শক্ত থাকার শিক্ষা দিয়ে যাওয়া একজন মানুষের শেষ স্মৃতি। বালার ভেতরের দিকে খোদাই করা ছিল দুটি শব্দ, প্রথম তারা। এটাই ছিল দাদির দেওয়া আমার সবচেয়ে প্রিয় নাম। হঠাৎ মনে হলো তিনি যেন দূরে থেকে আমাকে বলছেন, নিজেকে দুর্বল হতে দিও না, সত্য একদিন নিজেই প্রকাশ পাবে। আমি গাড়ি চালিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম। দূর থেকে দেখলাম ঘরের আলো জ্বলছে, সবকিছু যেন স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু বাড়ির সামনে আরেকটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে আমার বুকটা আবার ধক করে উঠল। গাড়িটি মেহেরিনের। আমি আর ভেতরে ঢুকলাম না, মিস্টার ইয়াসিনকে ফোনও করলাম না, মা বাবার সঙ্গে কোনো কথা বললাম না। আমি শুধু গাড়ি ঘুরিয়ে সোজা আমার রেস্তোরাঁয় চলে গেলাম। তখন আমি বিশ্বাস করছিলাম জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার সাক্ষী আমি ইতিমধ্যে হয়ে গেছি। কিন্তু আমি ভুল ছিলাম, কারণ গভীর রাতে যখন আমি রেস্তোরাঁর দরজা খুললাম তখন আমার হিসাবরক্ষক সাবিহা রহমান অন্ধকারের মধ্যে নীরবে বসে আমার অপেক্ষা করছিলেন। আর তার সামনে টেবিলের উপর রাখা ছিল একটি মাত্র নথি, সেই নথি যা আমাদের সবার জীবন চিরদিনের জন্য বদলে দিতে পারত। সাবিহা রহমান আমার দিকে কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে রইলেন। তারপর টেবিলের উপর রাখা মোটা বাদামি রঙের ফাইলটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে দিলেন। তার মুখের অভিব্যক্তি এমন ছিল যেন তিনি জানতেন এই ফাইল খুললে আমার জীবনের আরেকটি ভয়াবহ সত্য সামনে চলে আসবে। আমি কাপা হাতে ফাইলটি খুললাম। প্রথম পাতাতেই ছিল আমাদের বাড়ির মালিকানার কাগজ। এক নজর দেখে বুঝে গেলাম কিছু একটা অস্বাভাবিক। যে বাড়িটি আমি নিজের রেস্তোরাঁর আয় থেকে ধাপে ধাপে কিস্তি দিয়ে কিনেছিলাম সেই বাড়ির মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে। আরও অবাক হয়ে দেখলাম সেখানে আমার স্বাক্ষরের মতো দেখতে একটি স্বাক্ষর রয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, এটা তো আমার সই নয়। সাবিয়া ধীরে মাথায় নাড়লেন। আমি জানতাম আপনি এটাই বলবেন, তাই নথিগুলো ভালোভাবে যাচাই করেছি। আপনার স্বাক্ষর জাল করা হয়েছে ম্যাডাম। আমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। আমি ভেবেছিলাম মিস্টার ইয়াসিন শুধু আমার বিশ্বাস ভেঙেছেন, কিন্তু এখন বুঝলাম তিনি অনেক আগে থেকে আমার সবকিছু নিজের নামে নেওয়ার পরিকল্পনাও করেছিলেন। সাবিহা এবার আরেকটি খাম খুললেন। ভেতর থেকে বের করলেন কয়েক মাসের ব্যাংকের হিসাব।
তিনি বললেন, গত 9 মাস ধরে প্রতি মাসে আপনার ব্যবসার লাভ থেকে বড় অঙ্কের টাকা অন্য একটি হিসাবে পাঠানো হয়েছে। আমি নিচে তাকিয়ে হিসাবকারীর নাম পড়তে আমার নিঃশ্বাস আটকে গেল। মেহেরিন আক্তার, আমার নিজের ছোট বোন, যে মেয়েটিকে আমি নিজের সন্তানের মতো আগলে রেখেছিলাম, যার পড়াশোনার খরচ থেকে শুরু করে বিয়ের সব স্বপ্ন আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম, সেই মানুষটি আজ আমার ঘাম জড়ানো অর্থ নিজের নামে জমা করেছে। আমি চুপ করে বসে রইলাম, চোখে জল এলো না। হয়তো মানুষের কষ্ট একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে কান্নাও আর আসে না। সাবিয়া নিচু গলায় বললেন, আরও একটা বিষয় আছে। তিনি ড্রয়ারের ভেতর থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ বের করে আমার হাতে দিলেন। সেখানে অফিসের সিসিটিভি ফুটেজ আছে, আমি গোপনে কপি করেছি। আমি কম্পিউটার চালিয়ে ভিডিওটি খুললাম। স্ক্রিনে দেখা গেল অফিসের কেবিনে বসে আছে মিস্টার ইয়াসিন আর মেহেরিন। মিস্টার ইয়াসিন হাসতে হাসতে বলছেন, আর মাত্র কয়েকটা দিন, অনুষ্ঠানের পর সব সম্পত্তি আমাদের হবে। শেফালি কিছুই বুঝবে না। মেহেরিনও হেসে উত্তর দিল, আপু তো আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করে, ও কখনোই সন্দেহ করবে না। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। তবু আমি ভিডিও বন্ধ করে শান্তভাবে চেয়ারে হেলান দিলাম। আমি জানতাম এখন আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে লড়তে হবে। আমি ধীরে ধীরে বললাম, 16 দিন পরে যে অনুষ্ঠান করবে সেখানে কারা থাকবে? সাবিয়া উত্তর দিলেন, শহরের প্রভাবশালী ব্যবসায়ী, সাংবাদিক, আত্মীয় স্বজন, প্রায় সবাই। আমি মৃদু হেসে বললাম, খুব ভালো, তাহলে সবাই একসঙ্গে সত্যটা জানবে। সাবিয়া অবাক হয়ে আমার দিকে তাকালেন, আপনি কি কিছু পরিকল্পনা করছেন? আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, ওরা ভেবেছে আমাকে ভেঙে ফেলেছে, কিন্তু মানুষ যখন সব হারায় তখন তার হারানোর আর কিছুই থাকে না, তখন সে শুধু সত্যকে অস্ত্র বানায়। আমি টেবিলের উপর রাখা ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় বড় অক্ষরে লিখলাম, অপারেশন সত্য প্রকাশ। তার নিচে 4টি কাজ লিখলাম। প্রথম, সব নথি আইনজীবীর মাধ্যমে যাচাই করতে হবে। দ্বিতীয়, সব ব্যাংকের হিসাব নিরাপদ করতে হবে। তৃতীয়, অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক অতিথির হাতে সত্যের কপি পৌঁছে দিতে হবে। চতুর্থ, শেষ মুহূর্ত পর্যন্ত কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি সব জেনে গেছি। ডায়েরি বন্ধ করতে আমার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিস্টার ইয়াসিন কলিং। আমি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইলাম। তারপর ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল। আমি কলটি রিসিভ করলাম। ওপাশ থেকে ইয়াসিনের স্বাভাবিক কণ্ঠ ভেসে এলো, শেফালি তুমি কোথায়? আজ এত রাত করলে কেন? আমি শান্ত গলায় বললাম, রেস্তোরাঁয় কাজ ছিল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে ফিরছি। ঠিক আছে, সাবধানে এসো। কল কেটে গেল। এক মুহূর্তের জন্য সে বুঝতে পারল না তার সাজানো মিথ্যার প্রাসাদের প্রথম ফাটল ধরেছে। আর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, 16 দিন পরে হাজার মানুষের সামনে এই মানুষগুলো নিজেরাই তাদের মুখোশ খুলে ফেলবে। সকাল হওয়ার আগেই শেফালি রেস্তোরাঁর ছোট্ট অফিস কক্ষে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাহিরের আকাশ ধীরে ধীরে ফর্সা হচ্ছে, কিন্তু তার ভেতরের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠেছে। সারা রাত এক ফোঁটা ঘুম আসেনি। টেবিলের উপর ছড়িয়ে থাকা দলিল, ব্যাংক স্টেটমেন্ট, পেন ড্রাইভ আর নিজের হাতে লেখা পরিকল্পনার খাতা বারবার চোখের সামনে ঘুরছিল। 8 বছর আগে এই মানুষগুলোর জন্য সে নিজের জীবন গড়ে তুলেছিল, নিজের স্বপ্ন, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে একটি পরিবার দাঁড় করিয়েছিল। অথচ আর সেই পরিবারই তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল এই ভেবে যে বিশ্বাসঘাতকতা শুধু স্বামীর কাছ থেকে নয়, নিজের ছোট বোন আর মা বাবার কাছ থেকেও এসেছে। ফজরের নামাজ পড়ে সে অনেকক্ষণ সিজদায় বসে রইল। কোনো অলৌকিক সাহায্য চাইল না, শুধু একটি শক্ত হৃদয় চাইল, কারণ সে বুঝে গেছে সামনে যে যুদ্ধ অপেক্ষা করছে সেখানে আবেগ দিয়ে জেতা যাবে না। সত্য, ধৈর্য আর প্রমাণই হবে তার সবচেয়ে বড় অস্ত্র। সকাল 8টার দিকে সাবিয়া রহমান আবার রেস্তোরাঁ এলেন। তার হাতে আরেকটি সিল করা খাম। তিনি দরজা বন্ধ করে বললেন, ম্যাডাম, রাতে আমি আরো কিছু তথ্য সংগ্রহ করেছি। আপনি এগুলো দেখলে বুঝবেন বিষয়টা শুধু বাড়ি বা ব্যবসা দখলের মধ্যে সীমাবদ্ধ নয়। শেফালি খাম খুলতে কয়েকটি প্রিন্ট করা ইমেল বেরিয়ে এলো। সেখানে দেখা গেল মিস্টার ইয়াসিন একটি নতুন কোম্পানির নিবন্ধন কাজ করেছে। কোম্পানির পরিচালক হিসেবে তার নিজের নামের পাশাপাশি রয়েছে মেহেরিন আক্তার। সেই কোম্পানির মূল বিনিয়োগের উৎস হিসেবে দেখানো হয়েছে শেফালির রেস্তোরাঁ থেকে হস্তান্তর করা অর্থ। শেফালির মনে হলো কেউ যেন তার বুকের ভেতর থেকে বাতাস টেনে নিচ্ছে। এতদিন যে ব্যবসাকে সে নিজের সন্তানের মতো বড় করেছে সেটাকেই ব্যবহার করে তার বিরুদ্ধে নতুন জীবন গড়ার পরিকল্পনা করা হয়েছে। সাবিয়া নিচু গলায় বলল, আমি আর দেরি করতে চাইনি, তাই একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছি। তিনি খুবই বিশ্বস্ত মানুষ। আপনি যদি রাজি থাকেন আজই তার সঙ্গে দেখা করা যায়। শেফালি কয়েক সেকেন্ড চুপ করে থেকে ধীরে মাথায় নাড়ল, আজই যাব। 1 ঘন্টা পরে তারা শহরের এক পুরনো ভবনের 3য় তলায় একটি আইনজীবীর চেম্বারে পৌঁছালেন। মধ্যবয়স্ক সেই মানুষটির নাম ব্যারিস্টার রাশেদুল ইসলাম। তিনি মনোযোগ দিয়ে সব নথি দেখলেন, তারপর দীর্ঘক্ষণ নীরব রইলেন। শেষ পর্যন্ত তিনি বললেন, মিসেস শেফালি, আপনার বিরুদ্ধে শুধু প্রতারণা নয়, জালিয়াতিরও শক্ত প্রমাণ পাওয়া গেছে। তবে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিলে ওরা সব প্রমাণ নষ্ট করে ফেলতে পারে। তাই আপাতত আপনাকে স্বাভাবিক আচরণ করতে হবে। শেফালি শান্ত গলায় বলল, আমি সেটা পারবো। ব্যারিস্টার রাশেদুল বিস্মিত হয়ে তাকালেন। আপনি নিশ্চিত? যে নারী নিজের স্বামীকে নিজের বোনের কপালে চুমু খেতে দেখেও চিৎকার করেনি, সে আরো কয়েকটা দিন অভিনয় করতে পারবে।
কথাটা শুনে ঘরে নীরবতা নেমে এলো। আইনজীবী ধীরে ধীরে একটি ফাইল বের করে বললেন, আমি আদালতের অনুমতি নিয়ে আপনার স্বাক্ষরের ফরেনসিক পরীক্ষা করাবো, ব্যাংকের লেনদেন স্থগিত রাখার ব্যবস্থা করব। তবে একটি কথা মনে রাখবেন, এখন আপনার সবচেয়ে বড় শক্তি হলো ওরা জানে না যে আপনি সব জেনে গেছেন। চেম্বার থেকে বেরিয়ে আসার পর শেফালির ফোন বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো মা। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ফোন ধরলো। ওপাশ থেকে রহিমা বেগমের স্বাভাবিক কণ্ঠ ভেসে এলো, মা কোথায় আছিস? মেহেরিনকে দেখতে হাসপাতালে যাবি না? শেফালি চোখ বন্ধ করলো। যে মানুষটি গতকাল সব দেখেও একবার তার পাশে দাঁড়ায়নি, সেই মানুষটি আজ এমন ভাবে কথা বলছে যেন কিছুই ঘটেনি। সে শান্ত গলায় বলল, আজ কাজ আছে, পরে যাব। ঠিক আছে মা, আর ইয়াসিনকে কষ্ট দিস না, ছেলেটা খুব ব্যস্ত। ফোন কেটে গেল। শেফালি অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। একসময় সে বুঝতে পারলো এই ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। সেদিন সন্ধ্যায় সে বাড়ি ফিরল। দরজা খুলতে মিস্টার ইয়াসিন সোফা থেকে উঠে এসে হাসি মুখে বলল, কোথায় ছিলে? সারাদিন ফোনও ধরছিলে না? শেফালি স্বাভাবিক গলায় উত্তর দিল, রেস্তোরাঁর হিসাবে কাজ ছিল। ইয়াসিন এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো। নিজের শরীরের একটু খেয়াল রাখো। এই মানুষটার অভিনয় দেখে শেফালির মনে হচ্ছিল সে যেন সম্পূর্ণ অপরিচিত একজনকে দেখছে। ডাইনিং টেবিলে রাতের খাবার সাজানো ছিল। ইয়াসিন নিজেই তার প্লেটে খাবার তুলে দিল। এমনকি আগের মতোই বলল, তুমি না খেলে আমার ভালো লাগে না। শেফালি মুখে হাসি রাখলো, কিন্তু মনে মনে ভাবলো, যে মানুষ এত সহজে মিথ্যা বলতে পারে তার কাছে ভালোবাসার অভিনয় করা নিশ্চয়ই খুব কঠিন নয়। খাওয়া শেষ করে ইয়াসিন বাথরুমে ঢুকতে তার মোবাইল ফোনে একটা বার্তা এসে পৌঁছালো। ফোনটি টেবিলেই ছিল। স্ক্রিনে ভেসে উঠলো, মেহেরিন আজ আর আসবে না, আর মান তোমাকে সারা ঘুমায় না। বার্তাটি পরে শেফালির হাত শক্ত হয়ে গেল। সে ফোনে হাত দিল না। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে নিজে থেকে নিভে গেল। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে ইয়াসিন বেরিয়ে এলো। শেফালি এমন ভাবে বসে রইল যেন কিছুই দেখেনি। ইয়াসিন দ্রুত ফোন হাতে নিয়ে বার্তাটি পড়ল। তারপর এবার শেফালির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অফিসের কাজ। শেফালিও হাসলো। জানি। সেই একটি মাত্র শব্দ শুনে ইয়াসিন নিশ্চিত হয়ে গেল, কিন্তু সে জানতো না সেই হাসির আড়ালে শেফালি ইতিমধ্যে তার প্রতিটি পদক্ষেপ হিসাব করে ফেলেছে। সেদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর শেফালি নিঃশব্দে স্টোর রুমে ঢুকলো। পুরনো একটি লোহার সিন্দুক খুলে দাদির রেখে যাওয়া কিছু কাগজপত্র বের করলো। বহু বছর আগে দাদি বলেছিল, যেদিন মনে হবে নিজের মানুষরাই তোর শত্রু হয়ে গেছে, সেদিন এই কাগজগুলো খুলে দেখিস। কাপা হাতে খাম খুলতে একটি চিঠি আর একটি দলিল বেরিয়ে এলো। চিঠির প্রথম লাইন পড়ে শেফালির নিঃশ্বাস আটকে গেল। যদি তুই এই চিঠি পড়িস, তার মানে তোর চারপাশের মানুষদের আর বিশ্বাস করার মতো অবস্থা নেই। শেফালি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লো। সে বুঝতে পারলো দাদি হয়তো বহু বছর আগে এমন কোনো সত্য জেনে গিয়েছিল যা আজও পরিবারের সবাই গোপন করে রেখেছে। আর সেই চিঠির পরের লাইনগুলো হয়তো খুলে দেবে এমন এক রহস্যের দরজা যা শুধু মেহেরিন আর ইয়াসিন নয়, পুরো পরিবারের মুখোশ এক মুহূর্তে খুলে দেবে। রাত তখন প্রায় 3টা। পুরো বাড়িটা নিস্তব্ধ। চারিদিকে এমন নীরবতা যেন এই বাড়ির দেয়ালগুলো বহু বছরের গোপন সত্য বুকে লুকিয়ে শ্বাসরোধ করে দাঁড়িয়ে আছে। শেফালি স্টোর রুমের মেঝেতে বসেছিল। সামনে খোলা লোহার পুরনো সিন্দুক, তার পাশে দাদির রেখে যাওয়া হলুদ হয়ে যাওয়া একটি খাম। হাত দুটো কাঁপছিল, কিন্তু সেটা ভয়ে নয়, বরং এমন এক অনুভূতিতে যার নাম হয়তো শুধু সেই মানুষটি জানে, যে একসঙ্গে নিজের ভালোবাসা, পরিবার আর বিশ্বাস সবকিছু হারিয়েছে। খামের ভেতর থেকে বের করা চিঠিটার কাগজের সময়ের ছাপ স্পষ্ট। কালি কিছুটা ফিকে হয়ে গেল, দাদির হাতের লেখা একদম পরিষ্কার। শেফালি ধীরে ধীরে পড়তে শুরু করলো। প্রথম তারা, যদি কোনোদিন তুই এই চিঠিটা খুলিস, তাহলে বুঝবো আমার সবচেয়ে বড় আশঙ্কাটা সত্যি হয়েছে। আমি জানি এই বাড়িতে সবাই যেমন দেখায় আসলে তেমন নয়, তাই আজ কিছু সত্য লিখে রেখে যাচ্ছি। হয়তো আমি বেঁচে থাকলে মুখে বলতে পারতাম না, কিন্তু মৃত্যুর পর অন্তত আমার এই লেখাগুলো তোকে পথ দেখাবে। শেফালির গলা শুকিয়ে গেল। সে একবার দরজার দিকে তাকালো। পুরো বাড়ি নিশ্চুপ। আবার চিঠির দিকে চোখ ফেরালো। তুই ছোট থেকে সবার জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছিস। নিজের পড়াশোনার বৃত্তির টাকা দিয়ে মেহেরিনের স্কুলের ফি দিয়েছিস। নিজের গহনা বিক্রি করে তোর বাবার ঋণ শোধ করেছিস। তোর মায়ের অপারেশনের খরচও তুই দিয়েছিস। কিন্তু মনে রাখিস, যাদের জন্য মানুষ সবকিছু দেয় তারাই সবসময় কৃতজ্ঞ থাকে না। এই পর্যন্ত পড়তে শেফালির চোখ ভিজে উঠল। দাদি সব জানতেন। হয়তো তাদের ত্যাগের মূল্য কেউ না দিলেও একজন মানুষ নীরবে সব দিয়েছিল। চিঠির পরের অংশে লেখা ছিল, আমি বহুবার দেখেছি তোর বাবা আব্দুল করিম আর মা রহিমা বেগম তোর সাফল্য নিয়ে গর্ব করার বদলে মেহেরিনকে বেশি গুরুত্ব দেয়। কারণ তারা মনে করে তুই নিজের পরিশ্রমে বাঁচতে পারবি। কিন্তু মেহেরিনকে তারা সবসময় দুর্বল ভেবেছে। সেই দুর্বলতাকে শক্তি বানাতে গিয়েই একদিন তারা বড় ভুল করবে। আমি শুধু চাই সেদিন তুই নিজের মর্যাদা হারাস না। শেফালি চিঠি নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মনে পড়ে গেল অসংখ্য পুরনো ঘটনা। ছোটবেলায় নতুন জামা কিনলে আগে মেহেরিনকে দেওয়া হতো। ভালো খাবার এলে মা বলতেন, তুই বড়, তুই পরে খাস। সে কখনো অভিযোগ করেনি, বরং ভেবেছে বড় হওয়া এটাই নিয়ম। কিন্তু আজ সবকিছু নিজের অর্থ নিয়ে সামনে এসেছে। চিঠির ভাঁজের ভেতরে একটি ছোট্ট চাবি মেঝেতে পড়ে গেল। চাবির সঙ্গে বাঁধা ছিল একটি কাগজ। সেখানে মাত্র একটি লাইন লেখা, রেস্তোরাঁর পুরনো অফিসের দেয়ালের লকার। শেফালির বুক ধক করে উঠল। সে কোনোদিন
ইয়াসিন জানতোই না রেস্তোরাঁয় এমন কোনো লকার আছে। পরদিন সকাল হতে সে স্বাভাবিক দিনের মতো আচরণ করলো, রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করলো। ইয়াসিন টেবিলে বসে খবর কাগজ পড়ছে, হাসি মুখে বলল, আজ এত সকালে উঠেছো? শেফালিও হাসলো, অনেক কাজ। ইয়াসিন কফির কাপ হাতে নিয়ে বলল, আজ বিকেলে হাসপাতালে যাবে? মেহেরিন তোমাকে খুঁজছিল। শেফালির বুকের ভিতরে আগুন জ্বলে উঠলো, মুখে কিছুই প্রকাশ পেল না। সে শুধু বলল, সময় পেলে যাব। ইয়াসিন নিশ্চিন্ত মনে নাস্তা করতে লাগলো, কিন্তু শেফালি লক্ষ্য করলো আজও তার চোখে একটু অপরাধ বোধ নেই। মানুষটা এতটাই অভ্যস্ত হয়ে গেছে মিথ্যা বলতে বলতে যে সত্য হয়তো তার কাছে অচেনা হয়ে গেছে। রেস্তোরাঁয় পৌঁছে সে সাবিহাকে নিয়ে পুরনো অফিস ঘরে ঢুকলো। এই ঘরটি বহু বছর ব্যবহার হয় না। দেয়ালে পুরনো কাঠের আলমারি, ধুলো জমা তাক, আর এক কোণে দাদির ব্যবহার করা একটা বড় বুক শেলফ। চাবির কথা মনে করতে তারা দেয়াল ভালো করে পরীক্ষা করতে লাগলো। প্রায় আধ ঘন্টা খোঁজার পর বুক শেলফের পেছনে লুকোনো একটি ছোট্ট লোহার দরজা পেল। চাবিটি ঘুরাতেই লকার খুলে গেল। ভেতরে ছিল কয়েকটি ফাইল, একটা পুরনো ডায়েরি, কিছু জমির কাগজ আর একটি ইউএসবি ড্রাইভ। ডায়েরির প্রথম পাতায় দাদির লেখা, যদি কেউ শেফালির সঙ্গে প্রতারণা করে এই নথিগুলো তার অধিকার রক্ষা করবে। শেফালি একে একে ফাইলগুলো খুলতে শুরু করলো। সেখানে এমন কিছু সম্পত্তির কাগজ ছিল যেগুলোর কথা সে কখনো জানতো না। দাদি বহু বছর আগে নিজের নামে থাকা কিছু জমি ও একটি বাণিজ্যিক ভবন গোপনে শেফালির নামে লিখে দিয়েছিল, কিন্তু শর্ত ছিল দাদির মৃত্যুর 25 বছর পরে সেগুলো তথ্য প্রকাশ পাবে। সেই সময়সীমা শেষ হয়েছে মাত্র 3 মাস আগে। শেফালি বিস্ময়ে নির্বাক হয়ে গেল। সাবিয়া অবাক হয়ে বললেন, ম্যাডাম, তাহলে আপনি যে সম্পত্তি নিয়ে এতদিন চিন্তা করছিলেন তার চেয়ে অনেক বড় সম্পত্তির মালিক আপনি? কিন্তু শেফালি মাথা নাড়ল। না, বিষয়টা সম্পত্তির নয়। দাদি বুঝেছিলেন একদিন আমার নিজের মানুষরা আমাকে ঠকাতে পারে, তাই তিনি আগে থেকে আমাকে রক্ষা করার ব্যবস্থা করে গেছেন। ঠিক তখন ইউএসবি ড্রাইভটি কম্পিউটারে চালু করা হলো। স্ক্রিনে ভেসে উঠল বহু বছর আগের একটি ভিডিওতে দাদি বসে আছেন, মুখে শান্ত হাসি। তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, প্রথম তারা, যদি তুই এই ভিডিও দেখিস তাহলে বুঝবো আমি আর বেঁচে নেই। আমি শুধু একটা কথা বলবো, কাউকে অন্ধভাবে বিশ্বাস করিস না, এমনকি নিজের রক্তের সম্পর্ককেও না। কারণ মানুষ যখন লোভে অন্ধ হয় তখন সে আপনার পর কোনো পার্থক্য করে না। শেফালির চোখ ভিজে উঠল। ভিডিওতে দাদি আরো বললেন, আরেকটা কথা মনে রাখিস, যেদিন তোর বিরুদ্ধে ষড়যন্ত্র হবে সেদিন তুই রাগ করে নয়, প্রমাণ দিয়ে উত্তর দিবি। কারণ মিথ্যা যত বড়ই হোক, সত্যের সামনে একদিন না একদিন মাথা নত করতেই হয়। ভিডিও শেষ হতেই ঘরের ভেতরে গভীর নীরবতা নেমে এলো। শেফালি অনুভব করলো সে আর একা নয়, দাদির রেখে যাওয়া প্রতিটি শব্দ যেন তাকে নতুন সাহস দিচ্ছে। ঠিক তখনই সাবিহার মোবাইল বেজে উঠল। তিনি কল রিসিভ করতে তার মুখের রং বদলে গেল। ফোন কেটে তিনি দ্রুত বললেন, ম্যাডাম, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? আজ দুপুরে মিস্টার ইয়াসিন একজন নোটারির সঙ্গে দেখা করবে। আমার ধারণা তিনি আপনার নামে থাকা আরো কিছু সম্পত্তির কাগজ বদলানোর চেষ্টা করছে। শেফালির চোখ তখন আরো কষ্ট ছিল না, সেখানে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল ধীরতা। সে শান্ত গলায় বলল, তাহলে সময় এসে গেছে। এবার থেকে প্রতিটি পদক্ষেপ আমার ওদের এক ধাপে এগিয়ে নিব। সে লকারে সব নথি আবার গুছিয়ে রাখলো। তারপর জানালার বাইরে তাকে খুব আস্তে বলল, ইয়াসিন, তুমি ভেবেছিলে আমি একা, কিন্তু তুমি জানো না আমার জন্য বহু বছর আগে সেই সত্য অপেক্ষা করে বসে আছে। ঠিক সেই মুহূর্তে শেফালির ফোনে একটি অচেনা নাম্বার থেকে একটি বার্তা এলো। আপনি যদি সত্যিই জানতে চান আরহামের আসল বাবাকে, তাহলে আজ রাত 9টায় পুরনো লেকের পাশে একা আসবেন, কাউকে সঙ্গে আনবেন না। বার্তাটি পড়ে শেফালির হাত থেমে গেল। সে বুঝতে পারল এই রহস্য এখন শুধু বিশ্বাসঘাতকতার নয়, এর পেছনে আরো বড় কোনো সত্য লুকিয়ে আছে। রাত 8টা পেরিয়ে গেছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমে আসছে। রেস্তোরাঁর অফিসে বসে শেফালি বারবার মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা সেই অচেনা বার্তাটি পড়ছিল। আপনি যদি সত্যিই জানতে চান আরহামের আসল বাবাকে, তাহলে আজ রাত 9টায় পুরনো লেকের পাশে একা আসবেন, কাউকে সঙ্গে আনবেন না। মাত্র একটি বার্তা, কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। তবুও বার্তাটির প্রতিটি শব্দ যেন তার মনে নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছিল। এতদিন সে বিশ্বাস করেছিল আরহাম মেহেরিন ও মিস্টার ইয়াসিনের সন্তান। হাসপাতালে সেই দৃশ্য, তাদের নির্লজ্জ স্বীকারোক্তি, সবকিছু সেই সত্যকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু এখন যদি এই বার্তার পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে থাকে? সাবিয়া রহমান কিছুক্ষণ নীরবে বসে থেকে বললেন, ম্যাডাম, আমার মনে হয় একা যাওয়া ঠিক হবে না, এটা ফাঁদও হতে পারে। শেফালি শান্ত গলায় উত্তর দিল, আমি জানি, কিন্তু যদি সত্যিই কেউ আমাকে সাহায্য করতে চায়, যদি এই সুযোগটা হারিয়ে ফেলি? সাবিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আপনি একাই যাবেন, কিন্তু আমি দূর থেকে নজর রাখবো। আপনি জানবেন না আমি কোথায় আছি, আর ওরাও বুঝতে পারবে না। শেফালি আপত্তি করলো না, কারণ সে জানতো সাবিয়া শুধু একজন হিসাব রক্ষক নন, গত কয়েকদিনে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ হয়ে উঠেছেন। রাত ঠিক 9টায় শেফালি গাড়ি পুরনো লেকের দ্বারে এসে থামলো। বহু বছর আগে লেকের পাশে সে আর ইয়াসিন প্রথম একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। আর সেই একই জায়গায় দাঁড়িয়ে তার মনে হলো সময় যেন নিষ্ঠুরভাবে একটি বৃত্ত পূর্ণ করছে। চারপাশে অন্ধকার, দূরে কয়েকটি ল্যাম্পপোস্টের আলো পানির উপর পড়ে কাঁপছে।
বাতাসে কদম ফুলের গন্ধ, কিন্তু সেই সৌন্দর্য তার চোখে ধরা পড়ল না। হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আপনি এসেছেন? শেফালি ঘুরে দাঁড়ালো। প্রায় 50 বছর বয়সী এক নারী, মুখে ক্লান্তির ছাপ, হাতে একটি ফাইল। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আমার নাম নার্গিস আক্তার, আমি সেই হাসপাতালের সিনিয়র নার্স যেখানে মেহেরিন ভর্তি ছিল। শেফালি কিছু না বলে তার দিকে তাকিয়ে রইল। নার্গিস চারপাশে একবার দেখে নিচু গলায় বলল, আমি বেশি সময় থাকতে পারবো না, কারণ আমাকে নজরদারি করা হচ্ছে। আপনি আমাকে ডেকেছেন কেন? নার্গিস দীর্ঘশ্বাস ফেললেন, কারণ আমি আর অন্যায়ের অংশ হতে চাই না। তিনি ফাইলটি শেফালির হাতে তুলে দিলেন। এখানে হাসপাতালের কিছু নথি কপি আছে, অফিসিয়ালি এগুলো বাহিরে আনা নিষেধ, কিন্তু সত্য চাপা দেওয়ার জন্য এগুলো বদলানোর চেষ্টা হচ্ছে। শেফালির বুক ধড়ফড় করতে লাগলো। সে দ্রুত পাতাটি খুলল। সেখানে প্রসবের সময়, চিকিৎসকের নাম, পরীক্ষার ফল সবকিছু ছিল, কিন্তু একটি পাতায় লাল কালি দিয়ে লেখা ছিল রোগীর দেওয়া সন্তানের পিতার নাম পরিবর্তনের আবেদন। শেফালি বিস্মিত হয়ে তাকালো। এর মানে কি? নার্গিস ধীরে বললেন, শিশুর জন্মের দিন প্রথম যে নাম রাখা হয়েছিল পরে সেটি বদলে ফেলা হয়। আগের নাম কি ছিল? নার্গিস কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি এখন সেটা বলতে পারবো না, কারণ শুধু বললে আপনি বিশ্বাস করবেন না, প্রমাণ দরকার। তাহলে আমাকে ডেকেছেন কেন? কারণ আপনার স্বামী যা দেখাচ্ছেন পুরো সত্যটা তার চেয়ে অনেক জটিল। শেফালি অনুভব করলো তার মাথার ভেতরে যেন হাজার প্রশ্ন ঘুরছে। নার্গিস আবার বললেন, আরেকটি বিষয় আছে, আপনার স্বামী হাসপাতালে একজন কর্মচারীকে টাকা দিয়েছেন, উদ্দেশ্য ছিল সব পুরনো নথি বদলে ফেলা। আপনি কিভাবে জানলেন? কারণ সেই টাকা দেওয়ার সময় আমি পাশের কক্ষে ছিলাম। শেফালি গভীর শ্বাস নিল। আপনি আদালতে সাক্ষ্য দিবেন? নার্গিস চোখ নেমে বললেন, প্রয়োজন হলে দেব, কিন্তু এখনই নয়, কারণ আমার পরিবারের নিরাপত্তার প্রশ্ন আছে। তিনি ব্যাগ থেকে একটি ছোট মেমোরি কার্ড বের করলেন। এটার মধ্যে কিছু অডিও রেকর্ডিং আছে, ভালো করে শুনবেন। ঠিক তখনই দূর থেকে একটি কালো গাড়ির হেডলাইট জ্বলে উঠল। নার্গিস আতঙ্কিত হয়ে বললেন, আমাকে যেতে হবে, কেউ আমাকে অনুসরণ করছে। অতি দ্রুত অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। শেফালি গাড়িতে উঠে দরজা বন্ধ করলো। তার হাত কাঁপছিল। সে সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডটি মোবাইলে লাগালো। কয়েক সেকেন্ড পর একটি অডিও চালু হলো। প্রথমে অস্পষ্ট শব্দ, তারপর স্পষ্ট কণ্ঠ। মিস্টার ইয়াসিন বলছেন, যত টাকা লাগে দেব, কিন্তু পুরনো কাগজে যে নাম আছে সেটা কেউ যেন আর কোনোদিন দেখতে না পায়। আরেকজন জিজ্ঞেস করলো, যদি আসল কপি থেকে যায়? ইয়াসিন ঠান্ডা গলায় উত্তর দিল, তাহলে সেটা হারিয়ে যাবে। অডিও শেষ হয়ে গেল। শেফালি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। এখন আর সন্দেহের কোনো জায়গা নেই। হাসপাতালেও প্রমাণ লুকানোর চেষ্টা হয়েছে। ঠিক সেই সময় সাবিয়ার ফোন এলো। ম্যাডাম, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি একটা বড় খবর পেয়েছি। কি খবর? আগামী সপ্তাহে যে অনুষ্ঠানের কথা বলেছিলেন সেটা শুধু শিশুর আকিকা নয়, সেখানে মিস্টার ইয়াসিন নতুন কোম্পানির ঘোষণা দেবে, আর সবার সামনে মেহেরিনকে তার জীবনের নতুন সঙ্গী হিসাবে পরিচয় করানোর পরিকল্পনা করছে। কথাটা শুনে কয়েক সেকেন্ড শেফালি কোনো উত্তর দিতে পারলো না। যে মানুষটি এখন আইনগতভাবে তার স্বামী, সে প্রকাশ্যে তাকে অপমান করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে, কিন্তু সে জানতো না সেই মঞ্চে তার জীবনের সবচেয়ে বড় মুখোশ খুলে যাবে। গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরতে ফিরতে শেফালি হঠাৎ লক্ষ্য করলো একটি কালো এসইউভি অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছে। সে ইচ্ছে করে দুটি ভিন্ন রাস্তা নিল। গাড়িটিও একইভাবে পিছু নিল। এখন আর সন্দেহ রইল না, কেউ তাকে নজরে রেখেছে। সে দ্রুত গাড়ি ঘুরিয়ে সরাসরি থানার সামনে গিয়ে থামলো। মুহূর্তের মধ্যে কালো এসইউভির দিকটি বদলে দ্রুত চলে গেল। শেফালি গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে রইল। সে বুঝতে পারলো তার প্রতিটি পদক্ষেপ এখন শত্রুদের নজরে। এই লড়াই শুধু সম্পত্তি বা সংসারের নয়, এটি তখন সত্য আর মিথ্যার যুদ্ধ। বাড়িতে পৌঁছে সে দেখলো ইয়াসিন সোফায় বসে আছে। তার মুখে আগের মতো স্বাভাবিক হাসি। আজ এত দেরি করলে কেন? শেফালি শান্তভাবে উত্তর দিল, একটু কাজ ছিল। ইয়াসিন উঠে এসে তার দিকে তাকিয়ে বলল, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমাদের জীবনটা অনেক বদলে যাবে। শেফালি মৃদু হেসে বলল, হ্যাঁ, বদলে তো যাবেই, কিন্তু মনে মনে সে যোগ করলো, তবে যেভাবে তুমি ভেবেছো সেভাবে নয়। রাত গভীর হলে শেফালি একা বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ আবার সেই অচেনা নাম্বার থেকে একটি নতুন বার্তা এলো। আপনি দেরি করে ফেলেছেন। শুধু হাসপাতালের নথি নয়, আপনার দাদির মৃত্যুর সঙ্গেও এই পরিবারের একজন জড়িয়েছিল। সত্য জানতে চাইলে প্রস্তুত থাকুন। বার্তাটি পড়ে শেফালির বুক কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকালো। আজ মনে হলো এই গল্পের শুরুটা সে হাসপাতালে দেখছিল, কিন্তু আসল রহস্য শুরু হয়েছিল বহু বছর আগে, আর সেই রহস্যের দরজা এখন ধীরে ধীরে খুলতে শুরু করেছে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। বারান্দায় দাঁড়িয়ে রাতের শেষ বার্তাটি বারবার পড়ছিল শেফালি। আপনার দাদির মৃত্যুর সঙ্গে এই পরিবারের একজন জড়িত ছিল। কথাগুলো তার বুকের ভেতরে ঝড় তুললেও সে জানতো কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবা ঠিক হবে না। দাদি তার জীবনে শুধু একজন অভিভাবক ছিলেন না, তিনি তাদের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তাই দাদির মৃত্যু নিয়ে এমন অভিযোগ সত্যি হয়, তবে সেটি ছিল আরো
গভীর একটি রহস্য। কিন্তু এখন তার সবচেয়ে বড় কাজ ছিল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, কারণ তার মাত্র 10 দিন পরে সেই অনুষ্ঠান যেখানে ইয়াসিন ও মেহেরিন নিজেদের নতুন জীবনের ঘোষণা দিতে চায়। সকালে নাস্তার টেবিলে বসে সবাই যেন স্বাভাবিক থাকার অভিনয় করছিল। ইয়াসিন হাসি মুখে খবরের কাগজ পড়ছিল, রহিমা বেগম ফোনে মেহেরিনের সঙ্গে কথা বলছিলেন। কথার ফাঁকে বারবার বলছিলেন, আরহামকে ভালো করে দুধ খাওয়াস, আমরা দুপুরে আবার আসবো। শেফালি নীরবে চা খাচ্ছিল। তার মনে হচ্ছিল এই টেবিলে বসে থাকা প্রতিটি মানুষ যেন আলাদা আলাদা মুখোশ পরে আছে, কেউ ভালোবাসার, কেউ মায়ার, কেউ আবার নির্দোষ হওয়ার মুখোশ। হঠাৎ ইয়াসিন মুখ তুলে বলল, শেফালি, আগামী শুক্রবার একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি, তুমি তো জানোই, আরহামের আকিকা, সঙ্গে আমার নতুন ব্যবসারও আনুষ্ঠানিক ঘোষণা থাকবে। অতিথিদের সামনে তোমাকেও থাকতে হবে, তুমি না থাকলে সবাই প্রশ্ন করবে। শেফালি মাথা তুলে স্বামীর চোখের দিকে তাকালো। এত বড় বিশ্বাসঘাতকতার পরও মানুষটা কি অবলীলায় তাকে নিজের সম্মান বাঁচানোর ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। তবুও সে মুচকি হেসে বলল, অবশ্যই থাকবো, পরিবারের অনুষ্ঠান, আমি কেন থাকবো না। ইয়াসিন নিশ্চিত হয়ে হাসলো। তার ধারণা শেফালি এখনো কিছুই জানে না। নাস্তা শেষ করে শেফালি রেস্তোরাঁয় চলে গেল। সেখানে পৌঁছেই সে দেখলো সাবিয়া রহমান আগেই এসে অপেক্ষা করছে, তার সামনে ল্যাপটপ খোলা, পাশে কয়েকটি নতুন ফাইল। ম্যাডাম, সাবিহা বললেন, গত রাতে আমি নতুন কোম্পানির নিবন্ধনের কাগজ সংগ্রহ করেছি। আপনি বিশ্বাস করবেন না, কোম্পানির মূলধনের অর্ধেক দেখানো হয়েছে আপনার রেস্তোরাঁর বিনিয়োগ হিসেবে, অথচ কোথাও আপনার নাম নেই। শেফালি ধীরে ধীরে কাগজগুলো পড়ল, প্রতিটি লাইনে যেন প্রতারণার নতুন অধ্যায় লেখা। সে শান্তভাবে বলল, সব কাগজ স্ক্যান করে আলাদা জায়গায় রেখে দিন, কোনো প্রমাণ যেন নষ্ট না হয়। ঠিক তখনই ব্যারিস্টার রাশেদুল ইসলাম অফিসে এলেন। তার হাতে একটি সিল করা খাম, মুখে ধীরতা। ভালো খবর আছে, তিনি বললেন। কি খবর? ফরেনসিক বিশেষজ্ঞ নিশ্চিত করলেন বাড়ির দলিলে থাকা স্বাক্ষরটি জাল। আদালতে এই রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হবে। শেফালির মনে হলো অনেকদিন পর যেন প্রথমবারের মতো একটু আলো দেখা যাচ্ছে। সত্য ধীরে ধীরে নিজের জায়গায় তৈরি করছে। ব্যারিস্টার আবার বললেন, আরও একটি বিষয়, আমি আদালতের সামনে আপনার কিছু সম্পত্তির উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছি। এখনই সেটা কার্যকর না হলেও অনুষ্ঠানের আগেই আদেশ পাওয়ার সম্ভাবনা আছে। শেফালি মাথা নাড়ল, ধন্যবাদ, তবে অনুষ্ঠানের আগে কোনো পদক্ষেপ নয়, আমি চাই সবাই একসঙ্গে সত্য জানুক। সেদিন বিকেলে সে হাসপাতালের দিকে গেল। অনেকদিন পর মেহেরিনের কক্ষে ঢুকতেই মেহেরিন হাসি মুখে বলল, আপু, অবশেষে এলে। তার কোলে আরহাম ঘুমিয়েছিল। শেফালি শিশুটার দিকে তাকালো, নিষ্পাপ মুখ, এত ছোট একটি প্রাণ যার জন্মের পর থেকে তাকে ঘিরে তৈরি হচ্ছে অসংখ্য মিথ্যা। শিশুটির কোনো দোষ নেই, দোষ বড়দের। মেহেরিন হেসে বলল, দেখো না আপু, ও একদম বাবার মতো হয়েছে। শেফালি শান্ত গলায় বলল, হয়তো। ইয়াসিন ঠিক তখনই কক্ষে ঢুকলো, হাতে দামি ফুল আর শিশুর খেলনা। সে স্বাভাবিক ভঙ্গিতে মেহেরিনের পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে থেকে দেখলে মনে হবে সুখী একটি পরিবারের ছবি। মেহেরিন হঠাৎ বলল, আপু, অনুষ্ঠানের দিন কিন্তু তুমি একটা সুন্দর শাড়ি পরবে, অতিথিদের সামনে তোমাকে মানাবে। শেফালি মুস্কি হেসে উত্তর দিল, হ্যাঁ, এমন ভাবে প্রস্তুত হয়ে আসবো যেন সবাই আমাকে মনে রাখে। কথাটির ভেতরের অর্থ কেউ বুঝতে পারলো না। হাসপাতাল থেকে বেরিয়ে শেফালি সরাসরি একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে গেল। সেখানে গোপনে 1000টি খাম অর্ডার দিল। প্রতিটি খামের ভেতরে কি থাকবে সেটা শুধু সে আর সাবিহা জানতো। পরের কয়েকদিন কেটে গেল অভিনয়ের মধ্যে। বাড়িতে সে আগের মতো আচরণ করলো। ইয়াসিনের সঙ্গে সেই একই টেবিলে খাওয়া, অতিথিদের সামনে হাসি মুখে কথা বলা, ফোনে স্বাভাবিকভাবে উত্তর দেওয়া, সব চলতে লাগলো। কিন্তু প্রতি রাতে সে নতুন করে প্রমাণ গুছাতে লাগলো। একদিন রাতে সে ঘুমের ভান করে শুয়েছিল। ইয়াসিন ভেবেছিল সে ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে বারান্দায় গিয়ে ফোনে কথা বলতে শুরু করলো। সব ব্যবস্থা হয়ে গেছে। ইয়াসিন নিচু গলায় বলছিল, অনুষ্ঠানের দিন শেফালি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে। কোম্পানির ঘোষণা হবে আর অতিথিদের সামনে মেহেরিনকে পরিচয় করিয়ে দেব। ওপাশ থেকে কি বলা হলো তা শোনা গেল না। ইয়াসিন আবার বলল, চিন্তা করো না, শেফালি কখনো আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। বারান্দার ভেতরে দাঁড়িয়ে শেফালি সব শুনছিল। তার ঠোঁটে ধীরে ধীরে এক টুকরা হাসি ফুটে উঠল। মানুষের সবচেয়ে বড় ভুল হলো প্রতিপক্ষকে দুর্বল ভেবে নেওয়া। পরের দিন ব্যারিস্টার রাশেদুল আবার খবর দিলেন, আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এমন একজন ব্যবসায়ী ইতিমধ্যে ইয়াসিনের নতুন কোম্পানিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। যদি অনুষ্ঠানে সত্য প্রকাশ করা হয় তাহলে শুধু ব্যক্তিগত নয়, আর্থিক প্রতারণার ঘটনাও সামনে চলে আসবে। শেফালি বলল, সেই কারণে আমি অপেক্ষা করছি। দিন গড়াতে লাগলো। অনুষ্ঠানের আর মাত্র 3 দিন বাকি। শহরের একটি বিলাসবহুল কমিউনিটি সেন্টারে সাজানো শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াসিন ও মেহেরিনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে। সবাই ভাবছে এটি একটি সুখের পরিবারের অনুষ্ঠান, কিন্তু কেউ জানে না একই মঞ্চে দাঁড়িয়ে কয়েকটি জীবন সম্পূর্ণ বদলে যাবে। সেদিন গভীর রাতে শেফালি নিজের আলমারি খুলে একটি লাল বেনারসি বের করলো। এই শাড়িটি সে নিজের বিবাহ বার্ষিকীর জন্য কিনেছিল, কখনো পরা হয়নি। সে শাড়িটির উপর হাত বুলিয়ে ধীরে বলল, এই শাড়ি পরে আমি ভাঙবো না, আমি জিতবো। ঠিক তখনই তার মোবাইলে একটি নতুন বার্তা এলো। বার্তাটি পাঠিয়েছে ব্যারিস্টার রাশেদুল। আগামীকাল সকালে আদালত থেকে একটি গুরুত্বপূর্ণ আদেশ আসছে। যদি সব ঠিক থাকে তাহলে অনুষ্ঠানের দিনে খেলার মোড় পুরোপুরি ঘুরে যাবে। শেফালি মোবাইলের স্ক্রিন
বন্ধ করে দিল। তার চোখ আর জল ছিল না, ছিল শুধু অপেক্ষা। আর সেই অপেক্ষা শেষ হতে আর মাত্র 3 দিন বাকি। অনুষ্ঠানের দিন সকাল থেকে পুরো শহরের অভিজাত মহলে যেন উৎসবের আমেজ। বিলাসবহুল কমিউনিটি সেন্টারের প্রবেশদ্বারে ফুলের তোরণ, রঙিন আলোকসজ্জা, বিশাল ব্যানার আর অতিথিদের স্বাগত জানানোর জন্য কর্মীদের ব্যস্ততা। সবকিছুই নিখুঁতভাবে সাজানো। বাহিরে সারি সারি দামি গাড়ি এসে থামছে। ব্যবসায়ী, সাংবাদিক, আত্মীয় স্বজন, পরিচিত জন এক এক করে সবাই ভেতরে প্রবেশ করছে। তাদের কাছে ছিল এটি একটি আনন্দের অনুষ্ঠান। কেউ জানতো না কয়েক ঘন্টা পরে একই হলে একটি সত্যের আদালতে পরিণত হবে। শেফালি আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে একটু দেখলো। লাল বেনারসি শাড়ি, হালকা গহনা, কপালে ছোট্ট একটি লাল টিপ, মুখে শান্ত হাসি। বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না যে এই নারী গত কয়েক সপ্তাহ ধরে নিজের জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার সঙ্গে লড়াই করছে। সে চোখ বন্ধ করে দাদির কথা মনে করলো। রাগ করে নয়, প্রমাণ দিয়ে উত্তর দিবি। কথাটি মনে পড়তেই তার বুকের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে স্থির হয়ে গেল। ঠিক তখনই সাবিয়া রহমান দরজায় এসে দাঁড়ালেন। তার হাতে ছিল কালো রঙের একটি ব্যাগ। ব্যাগের ভেতরে সযত্নে রাখা শত শত সিল করা খাম। প্রতিটি খামের মধ্যে ছিল জাল স্বাক্ষরের ফরেনসিক রিপোর্ট, ব্যাংক লেনদেনের কপি, কোম্পানির নথি, হাসপাতালের রেকর্ড এবং ইয়াসিন ও মেহেদিনের কথোপকথনের লিখিত প্রতিলিপি। এগুলোই ছিল সেই সত্য যা এতদিন গোপন ছিল। শেফালি ব্যাগটির দিকে তাকিয়ে ধীরে বলল, আজ কোনো চিৎকার হবে না, কোনো ঝগড়া হবে না, শুধু সত্য কথা বলবে। সাবিয়া মাথা নাড়ল। সব ব্যবস্থা হয়ে গেছে ম্যাডাম। সাংবাদিকদের মধ্যে কয়েকজন বিশ্বাসযোগ্য মানুষ আছেন, প্রয়োজনে তাদের কাছে কপি পৌঁছে যাবে। এদিকে কমিউনিটি সেন্টারের মূল মঞ্চে ইয়াসিন ব্যস্ত। দামি স্যুট পরে তিনি একের পর এক অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন। তার মুখে আত্মবিশ্বাসের হাসি। মেহেরুনের শিশু পুত্র আরহামকে কুলে নিয়ে অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করছেন। রহিমা বেগম আর আব্দুল করিম সবার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে তারা যেন একটি আদর্শ পরিবারের প্রতিচ্ছবি। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে ইয়াসিন শেফালির কাছে এসে নিচু গলায় বলল, তুমি এসেছো দেখে খুব ভালো লাগছে। আমি জানতাম তুমি কখনো পরিবারের সম্মান নষ্ট করবে না। শেফালি মৃদু হেসে উত্তর দিল, আমি আজ সম্মানের জন্য এসেছি। ইয়াসিন কথাটির গভীর অর্থ বুঝতে পারল না। সে আবার অতিথিদের দিকে চলে গেল। কিছুক্ষণ পর অনুষ্ঠান সঞ্চালন মাইক্রোফোন হাতে মঞ্চে উঠলেন। তিনি অতিথিদের স্বাগত জানিয়ে বললেন, আজকের এই অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। প্রথমে শিশুপুত্র আরহামের আকিকার দেওয়া অনুষ্ঠান হবে। এরপর মিস্টার ইয়াসিন তার নতুন ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে সবাইকে জানাবে। হলঘর করতালিতে ভরে উঠল। দোয়া শেষ হওয়ার পর ইয়াসিন আত্মবিশ্বাসী ভঙ্গিতে মঞ্চে উঠলেন। তিনি বক্তৃতা শুরু করলেন, কিভাবে কঠোর পরিশ্রম করে তিনি ব্যবসায় সফল হয়েছে, কিভাবে নতুন কোম্পানি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, কিভাবে পরিবার তাকে অনুপ্রেরণা দিয়েছে। তার প্রতিটি কথায় অতিথিরা হাততালি দিচ্ছে। হঠাৎ তিনি মেহেরিনকে মঞ্চে ডাকলেন। মেহেরিন শিশুকে কুলে নিয়ে ধীরে ধীরে উঠে এলো। ইয়াসিন তার দিকে তাকিয়ে বলল, আজ আমার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিন। আমি এমন একজন মানুষকে সবার সামনে সম্মান জানাতে চাই, যিনি আমার কঠিন সময়ে পাশে ছিলেন। হলঘর আবার করতালি। ঠিক তখনই শেফালি নিজের আসন থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পুরো হলঘর তার দিকে তাকালো। সে খুব শান্তভাবে মঞ্চের দিকে এগিয়ে গেল। ইয়াসিন ভেবেছিল হয়তো স্ত্রী তাকে অভিনন্দন জানাতে এসেছে। সে হাসি মুখে বলল, এসো শেফালি। শেফালি মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, কোনো কান্নাও ছিল না। সে শুধু বলল, আমি 5 মিনিট সময় চাই। হলঘর নিস্তব্ধ হয়ে গেল। ইয়াসিন কিছুটা অস্বস্তি অনুভব করলো, বলল, অবশ্যই। শেফালি ধীরে ধীরে অতিথিদের দিকে তাকালো। আপনারা আজ একটি নতুন শুরু উদযাপন করতে এসেছেন, কিন্তু নতুন শুরু যদি মিথ্যের উপর দাঁড়ায় তাহলে সেই শুরু কখনো আশীর্বাদ হয় না। কথাগুলো শুনে হলরুম ফিসফিস শুরু হয়ে গেল। মেহিনের মুখের হাসি মিলিয়ে যেতে লাগলো। শেফালি আবার বলল, আমি আজ কাউকে অপমান করতে আসিনি, আমি শুধু সত্যিটা আপনাদের সামনে রাখতে এসেছি। সেই ইশারা করতে সাবিহা আরো 2 জন কর্মী হলরুমের প্রতিটি সারিতে সিল করা খাম বিতরণ শুরু করলেন। অতিথিরা অবাক হয়ে খাম খুলতে লাগলেন। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, জালিয়াতি, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার প্রমাণ। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো হলঘরের পরিবেশ বদলে গেল। কেউ কাগজ পড়ছে, কেউ বিস্ময়ে একে অপরের দিকে তাকাচ্ছে। একজন ব্যবসায়ী উচ্চস্বরে বললেন, এখানে তো ফরেনসিক রিপোর্ট আছে। আরেকজন বললেন, এই ব্যাংক লেনদেনগুলো সত্যি। একজন সাংবাদিক দ্রুত মোবাইলে ছবি তুলতে শুরু করলেন। ইয়াসিনের মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াহুড়া করে শেফালির হাত চেপে ধরে ফিসফিস করে বলল, তুমি কি করছো? শেফালি তার হাত সরিয়ে দিয়ে শান্তভাবে বলল, শুধু সত্য বলছি। মেহেরিন চিৎকার করে উঠল, এসব মিথ্যা। আপু আমাদের ফাঁসাতে চাইছে। শেফালি তার দিকে তাকিয়ে বলল, মিথ্যা হলে আদালতে প্রমাণ করো। ঠিক তখনই হলঘরের বড় পর্দা ভিডিও চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল অফিসের সেই গোপন ফুটেজ। ইয়াসিন বলছে, আর মাত্র কয়েকটা দিন, অনুষ্ঠানের পর সব সম্পত্তি আমাদের হবে। শেফালি কিছু বুঝতে পারবে না। তারপর মেহেরিনের কণ্ঠ, আপু আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। ভিডিও শেষ হতে পুরো হলঘরে নীরবতা নেমে এলো। করতালির জায়গায় এখন শুধু বিস্ময় আর ক্ষোভ। সাংবাদিকরা একসঙ্গে প্রশ্ন করতে শুরু করলেন। কয়েকজন ব্যবসায়ী মঞ্চ ছেড়ে নিচে নেমে গেলেন। যারা নতুন কোম্পানিতে বিনিয়োগ করতে এসেছিলেন তারা সঙ্গে সঙ্গে নিজেদের সিদ্ধান্ত বদলে নিলেন। ইয়াসিন এবার প্রথমবারের মতো নিজের নিয়ন্ত্রণ হারালো। সে চিৎকার করে বলল, সব বন্ধ করো, এগুলো অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে
মুহূর্তে হলঘরের প্রধান দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করলেন ব্যারিস্টার রাশেদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন আদালতের আদেশ গ্রহণকারী কর্মকর্তা এবং কয়েকজন পুলিশ সদস্য। হলঘরে সবাই একসঙ্গে তাদের দিকে তাকিয়ে রইল। ব্যারিস্টার শান্ত গলায় বললেন, মিস্টার ইয়াসিন, আদালতের নির্দেশ অনুযায়ী আপনার নামে থাকা কিছু সম্পত্তি ও আর্থিক লেনদেনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়া জাল স্বাক্ষর, প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ইয়াসিনের হাত থেকে মাইক্রোফোনটা মেঝেতে পড়ে গেল। তার চোখে প্রথমবারের মতো ভয়ের ছাপ ফুটে উঠল। কিন্তু শেফালি জানতো এটি এখনো শেষ নয়, কারণ তার হাতে এমন কিছু প্রমাণ রয়ে গেছে যা এখনো কেউ দেখেনি। আর সেই প্রমাণ প্রকাশ পেলে শুধু ইয়াসিন আর মেহেরিন নয়, এই ষড়যন্ত্রে জড়িত প্রত্যেক মুখোশ এক মুহূর্তে খুলে যাবে। কমিউনিটি সেন্টারের বিশাল হলঘরে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হয়ে উঠল। কিছুক্ষণ আগেও যেখানে হাসি, করতালি আর অভিনন্দনের শব্দে চারিদিক মুখর ছিল, সেখানে এখন শুধু ফিসফাস, বিস্ময় আর সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ। কেউ বিশ্বাস করতে পারছিল না যে কয়েক মিনিটের মধ্যে এই পারিবারিক অনুষ্ঠানের প্রতারণা, জালিয়াতি আর বিশ্বাসঘাতকতার প্রকাশের মঞ্চ পরিণত হবে। মিস্টার ইয়াসিন স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে প্রথমবারের মতো আত্মবিশ্বাসের বদলে আতঙ্ক স্পষ্ট। জীবনে সে অসংখ্য মিথ্যা বলেছে, অনেক মানুষকে ব্যবহার করেছে, কিন্তু কখনো ভাবেনি যে এত মানুষের সামনে তার মুখও সেভাবে খুলে যাবে। মেহেরিন শিশুপুত্র আরহামকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সে বারবার বলছিল, আপু, তুমি আমাদের জীবন শেষ করে দিলে। শেফালি তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, না মেহেরিন, আমি তোমাদের জীবন শেষ করিনি। তোমরা নিজেরাই নিজেদের জীবন নষ্ট করেছো। আমি শুধু সত্যিটা সামনে এনেছি। এই কথার পর পুরো হলঘর আবার নীরব হয়ে গেল। ঠিক তখনই ব্যারিস্টার রাশেদুল ইসলাম সামনে এগিয়ে এলেন। তিনি আদালতের আদেশ পড়ে শোনালেন। ইয়াসিনের ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে, নতুন কোম্পানির নিবন্ধন স্থগিত রাখা হয়েছে, বাড়ির মালিকানা পরিবর্তনের আবেদনও বাতিল হয়েছে, কারণ প্রাথমিক তদন্তে জাল স্বাক্ষরের প্রমাণ মিলেছে। সাংবাদিকরা দ্রুত সবকিছু নোট করতে লাগলেন। কিন্তু শেফালি জানতো এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি বলা বাকি। সেই মাইক্রোফোনটি আবার হাতে নিল। আপনারা সবাই যে নথি পেয়েছেন সেগুলো শুধু আর্থিক প্রতারণার প্রমাণ, কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। সবাই তার দিকে তাকিয়ে রইল। শেফালি সাবিহার দিকে ইশারা করতেই তিনি একটি ছোট্ট কালো বাক্স নিয়ে মঞ্চে উঠলেন। বাক্সটি খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো দাদির সেই পুরনো ভিডিও রেকর্ডিং এবং তার লেখা চিঠির সত্যায়িত কপি। শেফালি ধীরে ধীরে বলল, এই ভিডিওটি আমার দাদির মৃত্যুর আগে রেকর্ড করেছিলেন। তিনি আমাকে একই কথা শিখিয়েছেন, সত্যকে কখনো ভয় পেতে নেই। হলঘরের বড় পর্দা ভিডিওটি চালানো হলো। দাদির শান্ত কণ্ঠে ভেসে উঠল, যদি আমার মৃত্যুর পর আমার নাতনির সঙ্গে কেউ অন্যায় করে তাহলে এই ভিডিও প্রকাশ করবে। মানুষ যখন লোভে অন্ধ হয় তখন সে নিজের পরিবারের ধ্বংস করতে দ্বিধা করে না। ভিডিওতে দাদি আরো জানালেন, তিনি তার সম্পত্তির একটি বড় অংশ অনেক আগে আইনগতভাবে শেফালির নামে লিখে দিয়েছেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন ভবিষ্যতে কেউ শেফালিকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করার চেষ্টা করতে পারে। ভিডিও শেষ হতে অতিথিদের মধ্যে নতুন করে গুঞ্জন শুরু হলো। আব্দুল করিম আর রহিমা বেগম মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। একজন আত্মীয় হঠাৎ জিজ্ঞেস করলেন, আপনারা কি এসব আগে থেকে জানতেন? রহিমা বেগম কাপা গলায় বললেন, আমরা ভেবেছিলাম পরে সব ঠিক হয়ে যাবে। শেফালি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, মানুষ ভুল করতে পারে, কিন্তু অন্যায় জেনে চুপ করে থাকা ভুল নয়, সেটাও অন্যায়। রহিমা বেগম কান্নায় ভেঙে পড়লেন, মা, আমাদের ক্ষমা করে দে। শেফালি ধীরে মাথা নাড়ল, ক্ষমা একদিন হয়তো করতে পারবো, কিন্তু বিশ্বাস, সেটা আর কোনোদিন ফিরবে না। এই কথাটা শুনে উপস্থিত অনেকের চোখ ভিজে উঠল। ঠিক তখনই পুলিশের একজন কর্মকর্তা এগিয়ে এসে বললেন, মিস্টার ইয়াসিন, তদন্তের স্বার্থে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ইয়াসিন শেষ চেষ্টা করলো। সে শেফালির সামনে এসে বলল, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও। শেফালি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটির সঙ্গে যে 8 বছর সংসার করেছে, তার স্বপ্ন, ভালোবাসা, ভবিষ্যৎ সবকিছু এক সময় এই মানুষটির সঙ্গে জড়িয়েছিল, কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি সম্পূর্ণ অপরিচিত। সে শান্ত গলায় বলল, সুযোগ আমি বহুবার দিয়েছিলাম, প্রতিবার তুমি বিশ্বাস ভেঙেছো। আজ আর আমার হাতে কিছু নেই, এখন তোমার বিচার করবে আইন। পুলিশ ইয়াসিনকে নিয়ে চলে গেল। মেহরিন হঠাৎ শেফালির পায়ে পড়ে কাঁদতে শুরু করলো, আপু, আমার ছেলেটার কথা ভেবে আমাকে বাঁচাও। শেফালি শিশুটির দিকে তাকালো। আরহাম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে নিচু হয়ে শিশুটির কপালে আলতো করে হাত রাখলো। তার কোনো দোষ নেই, কিন্তু তোমার ভুলের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। মেহরিন ভেঙে পড়ল। অনুষ্ঠানের অতিথিরা একে একে হলঘর ছেড়ে চলে যেতে লাগলেন। যে সাংবাদিকরা অনুষ্ঠান কভার করতে এসেছিলেন, তারা এখন দেশের অন্যতম বড় প্রতারণার খবর প্রচার করতে ব্যস্ত। সবাই চলে যাওয়ার পর বিশাল হলঘরে দাঁড়িয়ে রইল শুধু শেফালি। চারিদিকে ছড়িয়েছে সেরা ফুল, খালি চেয়ার আর নীরবতা। সাবিয়া ধীরে ধীরে সে বলল, ম্যাডাম, শেষ হয়ে গেছে। শেফালি জানালার বাইরে তাকে মৃদু হাসলো, না সাবিয়া, শেষ নয়, আর শুধু সত্যের প্রথম জয় হলো। ঠিক তখনই ব্যারিস্টার রাশেদুল তার হাতে একটি সিল করা খাম তুলে দিলেন। এটি আদালত থেকে এসেছে, আজ বিকেলে এসেছে, কিন্তু আমি ইচ্ছে করে এখন দিলাম। শেফালি খাম খুললো। ভেতরে ছিল একটু সরকারি রিপোর্টের শিরোনাম পড়ে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ডিএনএ পরীক্ষার চূড়ান্ত ফলাফল। সে প্রথম লাইনটি পড়তে কয়েক মুহূর্তের মধ্যে স্থির
স্থির হয়ে গেল। তার সেখানে লেখা ছিল এমন একটি সত্য যা এই পুরো ঘটনার ধারণাকে বদলে দিতে পারে। তার ঠোঁট কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে রিপোর্টটি বন্ধ করে ব্যারিস্টারের দিকে তাকালো। তাহলে এতদিন সবাই ভুল মানুষকে দোষী ভেবেছিল? ব্যারিস্টার কোনো উত্তর দিল না। তিনি শুধু বললেন, সব প্রশ্নের উত্তর আদালতেই দেওয়া হবে। শেফালি দীর্ঘশ্বাস ফেললো। তার মনে হলো সত্যের পথ শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছি, কিন্তু শেষ দরজাটি এখনো খোলা বাকি। সেই দরজা খুললেই প্রকাশ পাবে আরহামের জন্মের আসল রহস্য, দাদির মৃত্যুর প্রকৃত কারণ এবং এই পরিবারের সবচেয়ে গোপন সত্য। অনুষ্ঠানের ঘটনার পর 3 দিন কেটেছে, কিন্তু এই 3 দিনের যেন পুরো শহরের চিত্র বদলে গেছে। টেলিভিশনের সংবাদ, পত্রিকার প্রথম পাতা, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় একটাই আলোচনা। একজন সফল ব্যবসায়ী, তার স্ত্রীর ছোট বোন, জালিয়াতি, বিশ্বাসঘাতকতা এবং কোটি টাকার সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র। শেফালি কোনো সংবাদ মাধ্যমে একবারেও কথা বলেনি। সে জানতো মানুষের সামনে নিজের কষ্টের গল্প বলার চেয়ে আদালতে সত্য প্রমাণ করাই বেশি গুরুত্বপূর্ণ। সকালের প্রথম আলো ফুটতেই সে ব্যারিস্টার রাশেদুল ইসলামের অফিসে পৌঁছে গেল। টেবিলের উপর সাজানো ছিল একের পর এক ফাইল, ফরেনসিক রিপোর্ট, ব্যাংকের হিসাব, সম্পত্তির কাগজ, হাসপাতালের নথি, ভিডিও রেকর্ডিং এবং সাক্ষীদের জবানবন্দি। সবকিছু আলাদা করে গুছিয়ে রাখা হয়েছে। ব্যারিস্টার শান্ত গলায় বললেন, আজকের শুনানি খুব গুরুত্বপূর্ণ। যদি সব সাক্ষ্য গ্রহণ করা হয় তাহলে মামলার মোড় ঘুরে যাবে। শেফালি খুদ শুধু মাথা নাড়ল। তার চোখে আজ আর প্রতিশোধের আগুন নেই, ছিল শুধু ন্যায় বিচারের অপেক্ষা। আদালত কক্ষে ঢুকতেই সাংবাদিকদের ভিড় চোখে পড়ল। বিচারক আসার আগেই চারিদিকে চাপা গুঞ্জন চলছিল। কিছুক্ষণ পর পুলিশি পাহারায় মিস্টার ইয়াসিনকে আনা হলো। কয়েকদিনের মধ্যে তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। একসময় যে মানুষটি আত্মবিশ্বাস নিয়ে শত মানুষের সামনে বক্তৃতা দিত, আর সে মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে মেহরিনও আদালতে উপস্থিত হলো। তার কোলে আরহাম, শিশুটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সেই দৃশ্য দেখে শেফালির বুকটা হালকা কেঁপে উঠল। বড়দের ভুলের শাস্তি যেন কোনোদিন সন্তানের উপর না পড়ে, এই প্রার্থনা সে মনে মনে করল। শুনানি শুরু করে ফরেনসিক বিশেষজ্ঞ সাক্ষ্য দিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, বাড়ির মালিকানার কাগজে থাকা স্বাক্ষরটি শেফালির নয়, সেটি অত্যন্ত দক্ষতার সাথে জাল করা হয়েছে। এরপর ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আদালতের নথি উপস্থাপন করলেন। গত 9 মাসে শেফালির ব্যবসা থেকে বিভিন্ন কৌশলে অর্থ সরিয়ে অন্য হিসাবে হস্তান্তরের বিস্তারিত তথ্য আদালতে তুলে ধরা হলো। ইয়াসিনের আইনজীবী আপত্তি জানালেন, আমার মক্কেল এই অর্থ ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করেছেন, কিন্তু ব্যাংকের নথিতে দেখা গেল সেই অর্থের বড় অংশ ব্যক্তিগত খরচ, বিলাসবহুল ভ্রমণ এবং নতুন কোম্পানির প্রাথমিক বিনিয়োগে ব্যবহার হয়েছে। এরপর আদালতে ডাকা হলো নার্গিস আক্তারকে। হাসপাতালে সেই সিনিয়র নার্স বিচারকের সামনে দাঁড়িয়ে বললেন, আমি নিজের চোখে দেখেছি সন্তানের পিতার তথ্য পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। আমাকে নথি বদলাতে চাপ দেওয়া হয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। আদালত কক্ষে আবার গুঞ্জন শুরু হলো। শেফালি এবার ইয়াসিনের দিকে তাকালো। সে জানতো সত্য ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছে। ঠিক তখন ব্যারিস্টার রাশেদুল উঠে দাঁড়ালেন। মাননীয় বিচারক, এখন আমরা ডিএনএ পরীক্ষার সরকারি প্রতিবেদন উপস্থাপন করতে চাই। পুরো আদালত নিস্তব্ধ হয়ে গেল। রিপোর্ট খুলে বিচারক কিছুক্ষণ মনোযোগ দিয়ে পড়লেন। তারপর তিনি মাথা তুলে বললেন, এই প্রতিবেদন স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে শিশুটি সম্পর্কে প্রচলিত দাবি এবং নথিতে দেওয়া তথ্যের মধ্যে গুরুতর অসামঞ্জস্য রয়েছে। এই বিষয়টি নিয়ে আরও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক মুহূর্তের মধ্যে আদালত কক্ষে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। মেহরিন কান্নায় ভেঙে পড়ল। ইয়াসিনের মুখের রং পাল্টে গেল। সে প্রথমবারের মতো অসহায় কণ্ঠে বলল, আমি সব বলতে চাই। আর আইনজীবী সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিলেন, এখন কিছু বলবেন না। বিচারক পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করলেন এবং তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিলেন দাদির সম্পত্তি, মৃত্যুর প্রেক্ষাপট এবং সব আর্থিক লেনদেনে নতুন করে তদন্ত করতে। আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকরা শেফালিকে ঘিরে ধরলেন। আপনি কি কিছু বলবেন? শেফালি থামলো। কয়েক সেকেন্ড নীরব থেকে শুধু একটি বাক্য বলল, সত্যকে জিততে সময় লাগে, কিন্তু একবার সত্য দাঁড়িয়ে গেলে তাকে আর কেউ হারাতে পারে না। এই একটি বাক্যই পরদিন দেশের প্রায় সকল সংবাদপত্রের শিরোনাম হয়ে গেল। কিন্তু সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে শেফালি এমন একটি ফোন পেল যা তার সমস্ত ধারণা বদলে দিল। ওপাশ থেকে একজন বৃদ্ধ কণ্ঠ বললেন, আমি হাজেরা খাতুনের পুরনো আইনজীবী বলছি। আপনার দাদির মৃত্যুর আগে আমার কাছে একটি সিল করা উইল জমা রেখে গিয়েছিল। আদালতের নির্দেশ পাওয়ার পর আজ সেটি খোলার অনুমতি হয়েছে। শেফালির বুক ধক করে উঠল। উইলে কি আছে? বৃদ্ধ আইনজীবী ধীরে উত্তর দিলেন, সব কথা ফোনে বলা যাবে না, শুধু একটু বলি। আপনি যাদের এতদিন নিজের পরিবার বলে জেনেছেন, সেই পরিবার সম্পর্কে এমন একটি সত্য সেখানে লেখা আছে যা আপনার পুরো জীবন বদলে দিবে। শেফালি ফোনটি ধীরে নামিয়ে রাখলো। তার মনে হলো এতদিন যে লড়াই সে করেছে সেটি হয়তো শেষের শুরু মাত্র। আসল সত্য এখন পর্দার আড়ালেই রয়ে গেছে। রাত যখন প্রায় 10:30, আদালতের শুনানি শেষ হওয়ার পর শেফালির মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বৃদ্ধ আইনজীবীর ফোনের কথাগুলো যেন বারবার কানে বাজছিল। আপনার দাদির মৃত্যুর আগে একটি সিল করা উইল রেখে গিয়েছিল। পরদিন সকালে শেফালি ব্যারিস্টার রাশেদুল ইসলাম এবং সাবিয়া রহমান সেই বৃদ্ধ আইনজীবীর চেম্বারে পৌঁছালো। আলমারি থেকে একটি পুরনো লোহার বাক্স বের করলেন বৃদ্ধ। তিনি বাক্সের তালা খুলে একটি সিল করা খাম টেবিলের উপর রাখলেন। এটাই হাজেরা খাতুনের শেষ উইল। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। বৃদ্ধ ধীরে ধীরে কাগজটি খুলে পড়তে শুরু করলেন।
আমি হাজেরা খাতুন, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই উইল লিখছি। আমার মৃত্যুর পর যদি আমার নাতনি শেফালি কোনো বিশ্বাসঘাতকতার শিকার হয়, তাহলে এই উইল প্রকাশ করা হবে। আমার সমস্ত সম্পত্তি, ব্যবসায়িক অংশীদার এবং জমি জমা একমাত্র শেফালির নামে থাকবে। কেউ প্রতারণা বা জালিয়াতের মাধ্যমে এগুলো দখলের চেষ্টা করলে সে আমার উত্তরাধিকার থেকে চিরতরে বঞ্চিত হবে। কথাগুলো শুনে শেফালির চোখ ভিজে উঠল। দাদি শেষ দিন পর্যন্ত তার ভবিষ্যতের কথা ভেবেছিলেন। উইল পড়া শেষ হতেই বৃদ্ধ আইনজীবী আরেকটি সিল করা খাম বের করলেন। এটি আপনার জন্য আলাদা করে রেখে গিয়েছিলেন। শেফালি খাম খুলল। ভেতরে একটি ছোট্ট চিঠি, দাদির হাতের লেখা। প্রথম তারা, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বিশ্বাস। যদি কোনোদিন দেখিস তোর সবচেয়ে কাছের মানুষগুলো তোকে বিশ্বাসঘাতকতা করছে, তাহলে প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াবি না। আইনকে সম্মান করবি, সত্যকে সম্মান করবি, কারণ সত্যের বিচার দেরিতে হলেও একদিন হয়। চিঠির নিচে লেখা ছিল, ক্ষমা করতে পারলে করিস, কিন্তু কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিবি না। শেফালি চোখ বন্ধ করলো। মনে হলো দাদি যেন আজও তার মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছেন। কয়েক সপ্তাহ পর আদালতের চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ হলো। আদালত কক্ষ ছিল সাংবাদিক, আইনজীবী এবং দর্শকে পরিপূর্ণ। বিচারক দীর্ঘ রায় পড়তে শুরু করলেন। ফরেন্সিক রিপোর্ট, ব্যাংক লেনদেন, ভিডিও রেকর্ডিং, সাক্ষীদের জবানবন্দি এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত সিদ্ধান্তে পৌঁছালো যে শেফালির স্বাক্ষর জাল করা হয়েছে এবং তার সম্পত্তি ও ব্যবসার প্রতারণার মাধ্যমে দখলের পরিকল্পনা করা হয়েছিল। আদালত ঘোষণা করলেন সব সম্পত্তির পূর্ণ মালিকানা শেফালির থাকবে। জালিয়াতির মাধ্যমে করা সব নথি বাতিল, নতুন কোম্পানির নিবন্ধন স্থায়ীভাবে বাতিল। প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে মিস্টার ইয়াসিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। আদালত আরও নির্দেশ দেন, তদন্ত শেষ হওয়ার পর মেহরিনের ভূমিকা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রায় শোনার পর আদালত কক্ষে নীরবতা নেমে এলো। ইয়াসিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যে মানুষটি একসময় নিজেকে অপরাজয় ভাবত, আর সে নিজের লোভের কাছে পরাজিত। মেহরিন কান্নায় ভেঙে পড়ল। সে শেফালির সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, আপু, আমি সবকিছু কেড়ে নিতে চেয়েছিলাম তোমার, কিন্তু আজ বুঝেছি আমি নিজের জীবনটাই নষ্ট করেছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। শেফালি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আমি তোমাকে ঘৃণা করে বাঁচতে চাই না, তাই তোমাকে ক্ষমা করলাম। কিন্তু ক্ষমা মানে এই নয় অতীত ভুলে যাব বা আগের মতো সম্পর্ক ফিরে আসবে, কিন্তু ভাঙন আর কখনো জোড়া লাগে না। মেহরিন মাথা নিচু করে কাঁদতে লাগলো। এরপর ইয়াসিন শেফালির দিকে তাকিয়ে বলল, আমি যদি সবকিছু নতুন করে শুরু করতে চাই? শেফালি শান্ত গলায় উত্তর দিল, যে মানুষ নিজের সততা হারায় সে সবকিছু হারায়। নতুন জীবন শুরু করতে হলে আগে নিজের ভুলের দায় স্বীকার করতে হয়। সেই পথ তোমাকে বেছে নিতে হবে। পুলিশ ইয়াসিনকে নিয়ে চলে গেল। শেফালি একবার পিছনে ফিরে তাকালো না। 6 মাস পর শহরের কেন্দ্রস্থলে শেফালির নতুন রেস্তোরাঁর উদ্বোধন। আগের চেয়ে অনেক বড়। প্রবেশদ্বারের উপর বড় অক্ষরে লেখা, প্রথম তারা। দাদির দেওয়া সেই ডাকনামেই সে নিজের নতুন প্রতিষ্ঠানের নাম রেখেছে। রেস্তোরাঁর এক কোণে দাদির একটি বড় ছবি, নিচে লেখা, যিনি আমাকে শিখিয়েছেন সত্য কখনো হারায় না। সাবিয়া এখন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। ব্যারিস্টার রাশেদুল উদ্বোধনের বিশেষ অতিথি। অনুষ্ঠান শেষে একজন সাংবাদিক শেফালির কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? শেফালি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে বলল, বিশ্বাস মানুষের সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু সেই বিশ্বাসের সঙ্গে নিজের আত্মবিশ্বাসকে রক্ষা করতে হয়। অন্যায়ের সামনে নীরব থাকা মহত্ব নয়, সত্যের পাশে দাঁড়ানোই আসল সাহস। সাংবাদিক আবার প্রশ্ন করলেন, আপনি কি সুখী? শেফালি হাসলো। অনেক দিনের মধ্যে সেই হাসিটা ছিল একদম সত্যিকারের। হ্যাঁ, কারণ আমি কাউকে হারিয়ে জিতিনি, আমি শুধু নিজেকে হারাতে দেইনি। সেদিন সন্ধ্যায় রেস্তোরাঁর বারান্দায় দাঁড়িয়ে শেফালি আকাশের প্রথম জ্বলতে থাকা তারাটির দিকে তাকালো। তার মনে হলো দাদি যেন দূর থেকে হাসছে। হালকা বাতাস এসে তার চুল ছুঁয়ে গেল। সে খুব আস্তে বলল, দাদি, আমি পেরেছি। আকাশের দিকে তাকিয়ে তার চোখে জল এলো, কিন্তু সেই জল আর কষ্টের ছিল না, সেটা ছিল মুক্তির। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটাই ছিল গল্পের শেষ অংশ। ইনশাল্লাহ নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাবো। আজকের মতো আল্লাহ হাফেজ।